আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ, ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছ। আমাকে একটু কনফার্ম করো যে তোমরা সব কিছু তোমাদের এন্ড থেকে ক্লিয়ার কিনা। আমি একটু আমার এন্ড থেকেও চেক করছি যে আমাকে আহ, আচ্ছা আচ্ছা, আমি একটু চেক করি যে আমার এন্ড থেকে সব কিছু ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, তোমরা আমাকে একটু কনফার্ম করবা যে তোমাদের এন্ডে সব কিছু অডিবল কিনা, ভিজিবল কিনা। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ, ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছ। আমাকে একটু কনফার্ম করো। ঠিক আছে, আমার এন্ডেও সব কিছু ক্লিয়ার। সো আশা করি যে তোমাদের এন্ডেও ক্লিয়ার। ওকে, সো আমরা আমাদের ইউনিট ভিত্তিক যে পড়াশোনাগুলো করছিলাম, আমরা ইউনিট থ্রিতে চলে আসছি, যেখানে আমরা লেসন 1 এবং 2 নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। নেক্সট এই উইকের অন্য ক্লাসটাতে আমরা হচ্ছে ইউনিট থ্রিটা আমাদের শেষ হয়ে যাবে। তোমার আমাদের যে মূল টার্গেটের জায়গাটা ছিল, যে কলেজের ইয়ার চেঞ্জের আগেই আমরা কিন্তু ফার্স্ট পেপারের একটা বিশদ ইয়াটা শেষ করে ফেলবো, মানে অন্তত একটা টার্গেট রেডি হয়ে যাবে আমাদের, যে আমরা অন্তত পরীক্ষা পার করে ফেলবো। সেই জায়গাটা কিন্তু আমরা আস্তে আস্তে আগাচ্ছি। সো চলো আমরা প্যাসেজে একটু ঢুকি। প্রথমে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা কী জন্য লাগতে পারে। এই চ্যাপ্টারটা তোমাদের একাডেমিকের ক্ষেত্রে আমরা দেখবো যে একাডেমিকে এখান থেকে প্যাসেজে আসতে পারে। একাডেমিকে তোমাদের হচ্ছে প্যাসেজে আসতে পারে। প্যাসেজ থেকে কোন কোন আসতে পারে, যে কোনোটাই আসতে পারে। এমসিকিউ কিংবা শর্ট কোশ্চেনও আসতে পারে, যেরকম ফ্লো চার্ট আসার সম্ভাবনাও আছে। হ্যাঁ, ফ্লো চার্ট আসার সম্ভাবনাও আছে, সামারিও থাকতে পারে। কারণ গত সিলেবাসগুলোতে, শর্ট সিলেবাসগুলোতে এই ইউনিটগুলো ছিল না। সো আগের বছরের পরীক্ষাগুলো ভুলে যাও, কোনো না কোনো ব্যাচে দেখা যাবে যে, মানে কোনো না কোনো ইয়াতে। ওকে, অল গুড, ঠিক আছে। কোনো না কোনো বোর্ডে ডেফিনেটলি এই ইউনিটগুলো থেকে প্রশ্ন এবার আসবে। এটা গেল অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা আসবে, যে কারণে এই প্যাসেজটা আমাদেরকে লাগবে অ্যাডমিশনে আমরা দেখব যে এই জায়গাগুলো থেকে বিইউপি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে টেক্সট বেসড ইনফো প্রশ্ন করে। টেক্সট বেসড ইনফো থেকে প্রশ্ন আসে, মানে একদম ডিরেক্ট ধরে টেক্সটের তথ্যকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেয়, লাইন ফাঁকা লাইন উঠায় দেয়, মানে ওই ওয়ার্ডটা ছাড়া কিছুই তুমি ব্যবহার করতে পারবে না। আমরা দেখাবো ইনশাল্লাহ তোমাদেরকে। তোমাদের প্র্যাকটিস শিটটা রেডি হয়ে গেলে ইনশাল্লাহ এই জিনিসগুলো খুব ভালো করে তোমরা বুঝতে পারবা। আর হচ্ছে অ্যাজ অলওয়েজ যেটা থাকে সেটা হচ্ছে গ্রামার থেকে প্রশ্নগুলো আসবে। সো আমরা টেক্সটে এই প্যাসেজের ভিতরে কী কী গ্রামার আছে সেটা যেমন দেখার চেষ্টা করব, পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব যে একাডেমিক ফ্লোচার্ট এবং অন্যান্য এমসিকিউগুলো আমাদের কীভাবে কাজে আসে। ওকে, সো চলো শুরু করি। আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা, রিড দ্য টেক্সট ফ্রম বাংলাপিডিয়া। হোয়াট ইজ বাংলাপিডিয়া? এনসাইক্লোপিডিয়াকে তোমরা চেনো যে বিশ্বকোষ বলে, সেরকমভাবে বাংলাদেশে একটা আছে যেটা বাংলা কোষ। আমরা যদি বাংলায় এটা লিখি তাহলে এটা দাঁড়ায় যে বাংলা কোষ, বাংলার যাবতীয় জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে বাংলাপিডিয়া। এশিয়াটিক সোসাইটি থেকে এটা প্রকাশিত হয়, বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি এটাকে প্রকাশ করেছে। ডক্টর সিরাজুল ইসলাম হচ্ছে এটা সংকলক। উনি আমার ডিপার্টমেন্টের টিচার ছিলেন, আমি সরাসরি তার ছাত্র ছিলাম না। ওনার মেয়ে আমাদের টিচার ছিলেন, আশা ইসলাম, সিরাজুল ইসলামের মেয়ে। তো স্যারের জীবনের অন্যতম বড় কাজ হচ্ছে এটা, এবং স্যার ইউরোপের হিস্ট্রি পড়াইতেন, আমেরিকান হিস্ট্রিও পড়াইতেন। সো এই বাংলা পিরিয়ড দুইটা, এইখান থেকে একটা টেক্সট আমরা পেলাম যেখানে টু লেজেন্ডারি ক্যারেক্টার্স বেহুলা অ্যান্ড চাঁদ সওদাগর মেনশনড ইন দ্য পয়েম, ডিসকাস দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। আচ্ছা, আমরা চাঁদ সওদাগর এবং বেহুলাকে নিয়ে পড়ব। কারা এরা? এর আগে, এই গল্প শুরু করার আগে তোমাদেরকে একটু যে স্টোরি, বিহাইন্ড দ্য স্টোরিটা একটু বর্ণনা করি। মঙ্গল কাব্য নামে মধ্যযুগে কিছু গ্রন্থ পাওয়া যায়। মঙ্গল কাব্য, মধ্যযুগ বলতে আমাদের বাংলা সাহিত্যের যুগটা শুরু হয়েছে প্রাচীন যুগে, যেটা চর্যাপদের মাধ্যমে শুরু হয়েছে। এরপরে একটা অন্ধকার যুগ গেছে, যুগ সন্ধিক্ষণ ছিল। তারপরে আমরা হচ্ছে মধ্যযুগ পাই। মধ্যযুগ হচ্ছে মোটামুটি 1100 পর থেকে 1300-1600 পর্যন্ত, এই সময়টাতে যখন এই দিকে বাংলায় পাল, সেন এই শাসনগুলা ছিল, পাশাপাশি মুঘলদের প্রভাব আস্তে আস্তে শুরু হচ্ছে, মুসলমানরা আসতেছে। এই ধরনের সময় সাহিত্যের একটা বড় বিভব ঘটছে, এবং কোর বাংলায় কিছু সাহিত্য আসছে। তার মধ্যে মঙ্গল কাব্যগুলা খুব অসাধারণ। মঙ্গল কেন? এটা সবার নামের শেষে মঙ্গল থাকতো, মনসা মঙ্গল, সারদা মঙ্গল, এমক মঙ্গল, তমুক মঙ্গল, এরকম মঙ্গল কাব্যে হ্যাঁ নাম দেয়া থাকতো। তো এইরকম একটা হচ্ছে মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল, যেখানে মনসা হচ্ছে সাপের দেবী, যার সাথে চাঁদ সওদাগর, যে সওদা করে, জাহাজে করে বাণিজ্য করে, কারণ প্রাচীনকালে বাংলাদেশের রুট একটাই ছিল বাণিজ্য করা।
সেই বাণিজ্যের ভিত্তিতে তার সাপের দেবীর সাথে তার সংঘর্ষ হয়। সংঘর্ষ কেমন হয়, মানে বিরোধ তৈরি হয়। কারণ সে একটু পরে পাবা এখানে যে সে নিজে ছিল শিবের পূজারী, তো সে শিবকে পূজা দিত কিন্তু মনসাকে কখনো পূজা দিত না। কিন্তু মনসার মনে তো তুই সমুদ্রে ঘুরে বেড়াস, সাপ সংকুলের মধ্যে থাকিস, কিন্তু তুই আমার পূজা দেস না, তোর এত পাওয়ার কোত্থেকে আসে, শিবের পূজা করস বলে খেয়েছে, আমি তো দেবী। তো এইভাবে সে তার সমস্ত ছেলে পেলেরে মেরে ফেলে। মারতে মারতে একসময় দেখা যায় যে তার যে সবার ছোট ছেলে, সেই ছোট ছেলেটার নাম হচ্ছে লক্ষিন্দর। লক্ষিন্দরকে সে বাসরাতে মেরে ফেলার হুমকি দেয়। লক্ষিন্দর বিয়ে করে যাকে, তার নাম হচ্ছে বেহুলা। তোমরা বেহুলা গানের সাথে, মানে একটা গান আছে বাংলা, ও বেহুলা কি যেন একটা গান আছে, আমি মানে 2-1 বছর আগে হয়তো শুনছিলাম। সো তোমরা যেহেতু এই জেনারেশনের লোকজন, তোমরা এই গানের সাথে একটু একটু পরিচিত হইতে পারো। যে তখন আলটিমেটলি তারা মারছে, কেমনে মারছে এই স্টোরিতে আমরা পাবো। তখন বেহুলা তার স্বামীকে নিয়ে মানে স্বর্গের দিকে যাত্রা করছে, যে আমি দেবীরে খুঁজে বের করব, কি সমস্যা, আমার স্বামীর কী দোষ সেটা আমাকে বেবির কাছে বলতে হবে এবং আমার স্বামীর জীবন ফিরিয়ে দিতে হবে। এই যে একটা জার্নি সে করছে, এবং পরবর্তীতে কী হয়েছে সেটা আমরা প্যাসেজে পাবো। জাস্ট মানে তোমাদেরকে এমব্রায়ো দিয়ে রাখলাম জিনিসটা। এই প্যাসেজটাকে আমরা পড়ার চেষ্টা করবো যে কতটুকু আছে, যদি স্টোরি লাগে আমি আরও স্টোরি দিব, এবং শেষে আমরা ধরার চেষ্টা করবো যে কী ঘটছে, ডিসকাস দ্য কোয়েশ্চেন, যেটা তোমাদের বই আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করবো। বই বের করবো অবশ্যই, যেভাবে আমি দাগাবো ওইভাবে দাগানোর চেষ্টা করবা মিনিমাম, তারপরে তোমরা তোমাদের মতো আরও দাগাবা। বেহুলা, প্রথমে বেহুলার নাম পাচ্ছি আমরা, ইজ আ লেজেন্ডারি ফোক হিরোইন অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ দ্য মনসা মঙ্গল, আ মেডিয়েভাল এপিক। প্রথম লাইন অনেকগুলো গ্রামার লুকায় আছে, খেয়াল করো। প্রথমে হিরোইন কথাটাকে আমরা নাউনের ক্লাসে দেখব যে এটা একটা ফেমিনিন জেন্ডার, যেটার ম্যাসকুলিন হচ্ছে হিরো, হিরো থেকে তৈরি হচ্ছে হিরোইন, তার মানে এটা একটা নাউন। প্রথম কথা, যেহেতু জেন্ডার নাউন থাকে আসে, তো নাউনকে যে মডিফাই করে, কোন ধরনের হিরোইন, ফোক হিরোইন। জাস্ট আগের লেকচারে আমরা পড়ছিলাম যে ফোক শব্দের মানে হচ্ছে অর্ডিনারি, যখন সেটা নাউন হয়। আর ফোক শব্দের অর্ডিনারি যদি অ্যাডজেটিভ হয়, তখন আমরা সেটাকে দেখবো রুরাল বা এই ধরনের অর্থে ব্যবহৃত হয়। তাহলে এইটা অ্যাডজেটিভ হিসেবে বসছে। কেমন হিরোইন, ফোক হিরোইন, মানে ওই আগের ফোক কালচারে যারা হিরোইন ছিল। তার আগে আবার এইখানে আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে লেজেন্ডারি। তাহলে কি সেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে? না, এই লেজেন্ডারি শব্দটা হিরোইনকেই মডিফাই করছে, দ্যাটস ওয়াই এটাও অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভের আগে কোনো ওয়ার্ড বসলেই যে সেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে ব্যাপারটা তা না, বা সেটা অ্যাডভার্ব হবে ব্যাপারটা তা না, আনলেস অর আনটিল ওইটা অ্যাডজেক্টিভকে ডিরেক্টলি মডিফাই করতেছে। আমি যদি এই ওয়ার্ডটা বাদ দিই, বেহুলা ওয়াজ এ লেজেন্ডারি হিরোইন, তাহলে লেজেন্ডারি শব্দটা হিরোইনকেই মডিফাই করছে। এইখানে তারা 2বার মডিফাই করছে। কেন একজন মানুষটা 2বার মডিফাই করা যায় না? সে খুবই ভদ্র, অমায়িক, শান্তশিষ্ট ছেলে। একটা ছেলেকে কয়বার কথা বলছি আমরা? 3বার। ভদ্র, অমায়িক, শান্তশিষ্ট, তিনটাই ওই ছেলেটাই। শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট, খুনি, ঢঙ্গি মহিলা, অসভ্য মহিলা। তাহলে 3বার আমরা শেখ হাসিনার ব্যাপারে এই কথা ব্যবহার করছি না, 3-4টা ওয়ার্ড। তার মানে প্রত্যেকটাই কিন্তু শেখ হাসিনাকে বা ওই ছেলেটাকেই মডিফাই করতেছে। আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব হচ্ছে না, সবগুলো অ্যাডজেক্টিভ রয়ে যাচ্ছে। তাহলে বেহুলাকে আমরা পাইলাম, যার ব্যাপারে বলা হইলো শি ইজ আ লেজেন্ডারি ফোক হিরোইন, যিনি একজন লেজেন্ডারি ফোক কালচারে বা ফোক আমাদের যে লিটারেচার আছে সেটা একটা মানে হিরোইন, যিনি অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স। যতবার আমরা ওয়ান অফ দ্য পাবো, তারপরে কি ঘটবে? যতবার পাবো আমি ততবারই মেনশন করবো এই কথা। তারপরে আমরা দেখবো নাউনটা প্লুরাল হচ্ছে, নাউনটা প্লুরাল হচ্ছে, ক্যারেক্টার্স, ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মনসা মঙ্গল। মনসা মঙ্গলের কথা একটু আগে তোমাদেরকে আমি বলছি যে মধ্যযুগের কিছু গ্রন্থের পাওয়া যায়, তার মধ্যে মঙ্গল কাব্য হচ্ছে অন্যতম। সেই মঙ্গল কাব্যের অন্যতম কাব্যগ্রন্থ হচ্ছে মনসা মঙ্গল। আচ্ছা, এই যে পাশে কমা দিয়ে যে ওয়ার্ডটুকু লেখা, আ মেডিয়েভাল এপিক, এইটাকে গ্রামারের ভাষায় বলে হচ্ছে অ্যাপোজিটিভ। কি বলে? গ্রামারের ভাষায় বলে হচ্ছে অ্যাপোজিটিভ। আরে এইটাকে গ্রামারের ভাষায় বলে, এটাকে গ্রামারের ভাষায় বলে হচ্ছে অ্যাপোজিটিভ। কেন অ্যাপোজিটিভ বলে? কারণ হচ্ছে আমরা দেখব এইটার মানে বোঝায় যখন আগের কোনো একটা জিনিস সম্পর্কে ছোট্ট আলাদা কোনো তথ্য দেওয়া হয়। এই যে এ মেডিয়েভাল এপিক, এই কথার মাধ্যমে ঠিক মনসা মঙ্গলকেই বুঝাইলো। সো এটা মনসা মঙ্গল সম্পর্কে আলাদা কোনো তথ্য না, মানে মডিফাই করতেছে না তাকে। এইটা নর্মালি আমরা দেখবো তাকে তার সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দিচ্ছে, এটা পজিটিভ হবে। এবং এই অংশটুকু নাউন ফ্রেজ, যেহেতু মানে কোনো ভার্ব নাই তার জন্য এটা ফ্রেজ। যদি ভার্ব থাকতো তাহলে সেটা ক্লজ হইতো এবং নাউন ক্লজ হইতো, যেহেতু অ্যাপোজিটিভ হিসাবে কাজ করতেছে। আদারওয়াইজ আমরা দেখতাম যে
মানে অ্যাডজেক্টিভ ক্লজ হইতো, একটু পরে হয়তো পাবো অন্যান্য ধারণ। শি ওয়াজ দ্য ডটার অফ সাইভেন অফ উজানিনগর। বেহুলা কে ছিল? উজানিনগরের সাইভেনের ডটার ছিল, মানে তার বাপের নাম কি ছিল সেটা আমাদেরকে দেখালো। খুব একটা দরকার হতে হবে না, তারপরে আমরা দেখতেছি যে দরকার হয় কিনা। লক্ষিন্দর ওয়াজ দ্য ইয়াংগেস্ট সান অফ চাঁদ সওদাগর অফ চম্পকনগর। আর লক্ষিন্দর ছিল চম্পকনগরের চাঁদ সওদাগরের ছোট ছেলে। তাহলে আরেকটা নাম পাইলাম আমরা তাকে, সেটা হচ্ছে লক্ষিন্দর। তাহলে কয়টা নাম পাইছে এখন পর্যন্ত? বেহুলা, সাইভেন এবং লক্ষিন্দর। দ্য ইয়াংগেস্ট সন অফ চাঁদ সওদাগর। আরেকজন পাইলাম চাঁদ সওদাগর। চাঁদ সওদাগরের ইয়াংগেস্ট সন যখন আমরা দেখব যে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হচ্ছে, তার আগে অলওয়েজ 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 কি বসবে? দা বসবে। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। একমাত্র জায়গা পৃথিবীতে যখন কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে যখন আমরা দেখব, সেটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে তুলনা হবে। লেটস সি, যদি বলা হয় এই দুইটা ছেলের মধ্যে এ সবচেয়ে ভালো, দুইটা ছেলের মধ্যে এই একজন যাকে বলা হলো ও সবচেয়ে ভালো, তখন আমরা হি ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েস। এই অফ দ্য টু শব্দ না আসা পর্যন্ত আমরা দেখব যে সবসময় দা এর পরে সুপারলেটিভ বসবে। ক্লিয়ার? এটা আর্টিকেলের ক্লাসে আমরা তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। তাহলে চম্পকনগরের চাঁদ সওদাগরের ছেলে ছিল লক্ষিন্দর। ওকে। বেহুলা গ্রিউ আপ টু বি আ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট ওমেন অ্যান্ড ওয়াজ ম্যারিড টু লক্ষিন্দর। বেহুলা যে বড় হয়েছিল, গ্রিউ আপ বড় হয়েছিল, টু বি বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। খুব ভালো করে প্রশ্নটাকে মানে এই জায়গাটাকে মার্ক করে, এটা আমি পরে ব্যাখ্যা করবো। উনি কেমন ছিলেন? ইন্টেলিজেন্ট ছিলেন এবং বিউটিফুল ছিলেন। ওমেন নাউন, দুইটা অ্যাডজেক্টিভ, খুব একটা কঠিন কিছু না। পরে বলছে যে এইখানে এসে এবং তার বিয়ে হয়েছিল, শি ওয়াজ ম্যারিড টু, ওয়াজ ম্যারিড টু প্যাসিভ হয়েছে, তার বিয়ে হয়েছিল এই অর্থে। খুব ভালো করে একটু মনে রাখবা দুইটা জিনিস। যদি আমরা দেখি ম্যারি দিয়ে, হ্যাঁ, ম্যারি টু এই অর্থে বিয়ে হওয়া বোঝায়। হ্যাঁ, ম্যারি টু মানে বিয়ে হওয়া। আর ম্যারি অফ, ডাবল এফ, হ্যাঁ, ও ডাবল এফ, এটা হচ্ছে বিয়ে দেয়া। মানে তুমি নিজে কারোর সাথে বিয়ে করলা, তার মানে ম্যারিড টু সামওয়ান। আর বিয়ে দিয়ে দিলা আরেক ফ্রেন্ডরে, দুই ফ্রেন্ডে মিলে তোমরা মারামারি করে বিয়ে দিয়ে দিলা, সংসারে মানতেছে না ধরো, হ্যাঁ, তোমরা মনে করতেছো তারা সুখে শান্তিতে থাকবে, তাহলে ম্যারি অফ সামওয়ান কাউকে বিয়ে দিয়ে দেয়া ধরে। আর একটা হচ্ছে ম্যারি টু কাউকে বিয়ে করা। তাহলে তার বিয়ে হয়েছিল বা তিনি বিয়ে করেছিলেন কাকে? লক্ষিন্দরকে। চাঁদ সওদাগর আর ডেভোটি অফ শিবা। এই যে আমি বলছিলাম যে চাঁদ সওদাগর ছিল শিবার পূজারী, মানে শিবকে সে পূজা দিত। হ্যাড boasted that he was clever and stronger than মনসা, the snake of goddess. এই দুইটা জায়গায় দেখো মনসা এবং চাঁদ সওদাগরকে আলাদা করে বর্ণনা করা হয়েছে, যে মনসাকে স্নেক অফ গডেস, চাঁদ সওদাগরকে ডেভোটি অফ শিবা। এই দুইটাই অ্যাপোজিশন হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে, অ্যাপোজিটিভ হিসাবে কাজ করবে। তাহলে তার হ্যাড boasted, boasted মানে প্রাইড থাকা, অহংকার থাকা। কোথায় লিখবো? boasted মানে হচ্ছে হ্যাড boasted, boasted মানে হচ্ছে অহংকার থাকা, তার মানে প্রাইড, অ্যারোগেন্স। প্রাইড বা অ্যারোগেন্স থাকা, হ্যাঁ, এই boasted শব্দের অর্থ হচ্ছে প্রাইড বা অ্যারোগেন্স থাকা। তার সে এই ভাবটা নিত বা তার এই অহংকারটা ছিল যে তিনি ওয়াজ ক্লেভারার অ্যান্ড স্ট্রঙ্গার। দুইটা জায়গায় কম্পারেটিভ বসছে, তার মানে চোখ বন্ধ করে আমরা ডিক্লেয়ার দিতে পারি যে এরপরে আমরা কি পাবো? দেন ওয়ার্ডটাকে পাবো। এই যে দেখো, ক্লেভারার অ্যান্ড স্ট্রঙ্গার, কারণ যখনই কম্পারেটিভ থাকবে তখন দেন, THAN থাকবে, নট THAN। আচ্ছা, মনসার্থে সে ছিল স্ট্রঙ্গার। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি পাইলাম? দুইটা জিনিস, তিনটা জিনিস পাইলাম ক্যারেক্টারগুলোকে। তার মধ্যে একটা হচ্ছে এই যে বেহুলা এবং লক্ষিন্দর, তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ঠিক আছে। একটা ক্যারেক্টারকে পাইলাম যারা হাজব্যান্ড এবং ওয়াইফ। আচ্ছা, আর এখানে আমরা পাইলাম চাঁদ সওদাগর যে চম্পকনগরের ছিল এবং শিবার পূজারী ছিল। আরেকজন পাইলাম মনসা, যে হচ্ছে দেবী, যার নামেই এই যে মনসা মঙ্গল কাব্য, হ্যাঁ, এই মনসা হচ্ছে এইখান থেকে আসছে, এই যে মনসা, মনসারে নিয়েই মনসা মঙ্গল কাব্য। ওকে। হি বিল্ড অ্যান আয়রন চেম্বার ফর লক্ষিন্দর বিলিভিং ইট উড বি ইমপ্রেগনেবল। কেন বানাইছে? হঠাৎ করে আয়রন চেম্বার কোত্থেকে আসছে? ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে মনসা তার সমস্ত ছেলেকে মেরে ফেলছে, চাঁদ সওদাগরের 4-5টা ছেলে ছিল, সবগুলাকে মারছে, মেরে এই থ্রেট দিছে যে তোর ছোটো ছেলেরও আমি মারবো এবং বাসর রাতেই মারবো ওরে, আমি শিওর। তুই বিয়ে দিচ্ছিস না, তোর ছেলের বউ এরকম, মানে বাসর রাতেই সে বিধবা হবে প্রথমেই। তখন কি করবে ছেলেকে বাঁচানোর জন্য? সে একটা আয়রন চেম্বার বানাইছে, বিল্ড অ্যান আয়রন চেম্বার। সে একটা আয়রন চেম্বার তৈরি করছে। আচ্ছা, নর্মালি আয়রন হচ্ছে নাউন,
কিন্তু যখন চেম্বার কথাটাকে সে মডিফাই করতেছে তখন কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। ভালো করে বুঝো, আয়রন শব্দটা সবসময় নাউন, কিন্তু যখন এই যে চেম্বার নাউন আর তাকে মডিফাই যে করছে এইটা হয়ে যাবে ভাই অ্যাডজেক্টিভ ফাংশনালি। ঠিক আছে, ধরো ওয়াটার নাউন, কিন্তু যদি আমরা বলি ওয়াটার গার্ডেন, কেমন গার্ডেন? ওয়াটার গার্ডেন, তাহলে গার্ডেন নাউন আর ওয়াটার তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এক্স্যাক্টলি আয়রন চেম্বার। লক্ষিন্দরের জন্য সে একটা আয়রন চেম্বার বানাইছে, বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল। দাগাও ইমপ্রেগনেবল ওয়ার্ডটাকে দাগ দাও কষ্ট করে, ইমপ্রেগনেবল ওয়ার্ডটাকে দাগ দাও। আচ্ছা আমাকে একটু, সরি একটা সেকেন্ড, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই ক্লাসে একটু বলেন। দুটো একসাথে করতে পারলে বেটার। আচ্ছা এক সপ্তাহ করেন, তারপর সাইকেল টু। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি, তাহলে আসো কি বলছে, বিলিভিং ইট উড বি ইমপ্রেগনেবল, যেটা ইমপ্রেগনেবল হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমপ্রেগনেবল? ইমপ্রেগনেবলকে ভাঙো, ইমপ্রেগনেবলের ঠিক অপোজিটটা হচ্ছে প্রেগনেবল, যেটাকে এই যে এইখান থেকে প্রেগনেবল, যেটাকে মানে যাকে ভাঙা যায়, ফাঁকা খুঁজে পাওয়া যায়, এটাকে ভেদ করা যায়, ভেদ্য। আর ইমপ্রেগনেবল হয়ে যায় অভেদ্য। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ অভেদ? মানে ইংরেজিতে আমরা তাহলে এটা কি বলতে পারি, যেটা ভেদ করা যাবে না, তার মানে যেটা কোনো প্যাথ নাই, প্যাথলেস। এটাকে বলতে পারি প্যাথলেস, ক্লুলেস। এই ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করতে পারি, যাকে ক্রস করা যাবে। হ্যাঁ, হাউএভার অন দ্য ওয়েডিং নাইট বেহুলা ওয়েডিং নাইট অফ বেহুলা অ্যান্ড লক্ষিন্দর, লক্ষিন্দরের এবং বেহুলার ওয়েডিং নাইটে মনসা সেন্ট এ স্নেক টু কিল লক্ষিন্দর। মনসা একটা স্নেক পাঠিয়ে দিছে লক্ষিন্দরকে মারার জন্য, কিন্তু আয়রন চেম্বার তো বানানো হয়ে গেছে, আয়রন চেম্বারের ভিতরে সাপ ঢুকবে কীভাবে? আচ্ছা, এই স্টোরিটা হচ্ছে, যেটা শুরুতে বলি নাই তাহলে এটা এখন বলি। ওই চাঁদ সওদাগরের তো যথেষ্ট ক্ষমতা ছিল, যেহেতু সে ব্যবসায়ী ছিল। আগেরকার মধ্যযুগে চিন্তা করে যে মানুষজন দিন আনতে দিন খায়, সেখানে একজন ব্যবসায়ীর যথেষ্ট প্রভাব থাকতো যে কোনো জায়গায় সমাজে। তো চাঁদ সওদাগর যাকে চেম্বার বানাইতে দিছে তাকে বলছে যে দেখ এরকম এরকম ঘটনা, আমার ছেলেকে মারার জন্য মানুষ ইয়ে করতেছে, কোনো ফাঁকা যেন না থাকে, এমনভাবে বানাবি যাতে ওইটারে আটকায় দিলে কোনোভাবেই আর মানে সাপ তো দূরে থাক, কিছু যেন ঢুকতে না পারে, আলো বাতাস যেন ঢুকতে না পারে। তো এদিকে আবার মনসা তার চেলাপেলা পাঠায় ওই লোকরেই, কারিগররেই থ্রেড দিছে আয়রন চেম্বার যে বানাচ্ছে, যদি তুই ফাঁকা না রাখিস তাহলে তোর বংশামী নির্বংশ করে ফেলবো, সাপ পাঠায়। এবং সে করবে কি? সে বলেছে আমি কি করবো, আমি মানে ফাঁকা রাখলে তো দেখা যাবে। বলছে তুই যখন বানাবি চুলের একটা রাইখা দিবি, যাতে ওইটার মধ্যে দিয়ে আয়রন চেম্বার বিল্ড হয়, তারপর তুই চুলটা সরায় ফেলবি। তো চুলের সমান যদি ফাঁকা থাকে তাহলে তো আর চাঁদ সওদাগর বুঝবে না যে এখানে ফাঁকা আছে, কারণ চুলের পরিমাণ ফাঁকা কি ভিজিবল হয়? তোমার বাসায় যদি তুমি দেখো যে একটা চুল কোথাও রাখা আছে, এটা কি ভিজিবল হয় না? তারপর চুল সরাও ফেলবে, একটা ফাঁকা থাকবে। তখন সে বলছে যে আমি ওই দিক দিয়ে একটা সাপ পাঠাবো, আমার কাছে ওই সাপ আছে যে চুলের মতো চিকন, সে এসে ঢুকে যাবে বা পরে কিছু হবে। সো সে একটা সাপ পাঠাইছে। এই যে এখন বলছে দ্যাট স্নেক, ওই স্নেকটা মেড ইটসেলফ অ্যাজ ফাইন অ্যাজ, দেখো একটা বাক্যে ডিগ্রির সমস্ত গুণাগুণ, মানে একটা প্যাসেজে ডিগ্রির সমস্ত কিছু চলে আসছে। কেমনে চলে আসছে? এই যে আমরা বলছি যে দা ইয়াংগেস্ট বসে, যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি নিয়ে কাজ করব তার আগে দা বসে, ওকে। এরপরে আমরা বলছি যে ক্লেভারার অ্যান্ড স্ট্রঙ্গারের সাথে সবসময় দ্যান বসে, যখন দুইটার মধ্যে তুলনা হয় কে বেশি, কার চেয়ে কে শক্তিশালী, কার চেয়ে কে স্ট্রঙ্গার, কার চেয়ে কে ক্লেভারার, এই ধরনের তুলনা হয়। এবং একই রকম মতো দেখতে যখন হয় যে অমুকটার মতো অমুকটা, এই স্নেকটা নিজেকে বানাইছে কেমন? অ্যাজ ফাইন অ্যাজ স্ট্র্যান্ড অফ হেয়ার, একটা চুলের যেইটুকু মানে পুরুত্ব আছে, স্ট্র্যান্ড মানে আমরা ধরতে পারি যে গভীরত্ব বা পুরুত্ব, যে একটা চুল যতটুকু ততটুকু, তত যখন হচ্ছে, মানে তত না, মানে মতো উদাহরণ যখন দিচ্ছে, তার মানে এইটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা কতগুলো জিনিস পাইলাম একই ক্লাসে? আমরা পজিটিভ পাইলাম, এইখানে আমরা হচ্ছে কম্পারেটিভ পাইলাম, এবং এইখানে আমরা হচ্ছে একদম বেসিক সুপারলেটিভ ডিগ্রির নিয়মটাও পাইলাম। এগুলো একদম বেসিক, বাট আমরা দেখবো যে পরে চেঞ্জিং সেন্টেন্সে আরও শিখবো। কিন্তু
যেই কারণে প্যাসেজ পড়া দরকার সবসময়। তুমি সবসময় গ্রামারকে মনে রাখতে পারবে না, মুখস্থ করার তো কিছুই নাই, এটা একটা ভুল ধারণা যে গ্রামার মুখস্থ রাখতে হয়। যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে যখনই তুমি প্যাসেজ পড়বা, ছোট ছোট নিয়মগুলা, কতগুলো নিয়ম পড়ছে, নাউন কোথায় প্লুরাল হবে, এই যে ক্লজ কোনভাবে হচ্ছে, অ্যাডজেক্টিভ কোনটা বসতেছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে আয়রনের মতো ওয়ার্ড কীভাবে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে সারা জীবন নাউন, এবং এই যে ডিগ্রির যে নিয়মগুলো, বেসিক নিয়মগুলো দেখবে যে সবসময় মাথায় আসতে থাকবে। দ্যাটস ওয়াই সবসময় প্যাসেজ খুবই ইম্পর্টেন্ট। আর তার সাথে তো ভোকাবস যা যা পড়তেছে সেগুলো তো পড়তেছে, এইসব তো আলাদাই। আচ্ছা, তখন কি করলো, স্ট্র্যান্ড অফ এয়ারের মতো তার নিজেকে সে একদম চুলের মতো চিকন বানায় ফেললো। এন্টারিং দ্য চেম্বার থ্রু আ মিনিট হোল, একটা মিনিট মানে এখানে চাবি অর্থে ব্যবহৃত হইতে পারে, CHUBBY, চাবি, ভেরি থিন, ঠিক আছে, ভেরি থিন, খুবই পাতলা ছোট ইয়ার মধ্যে দিয়ে সে ঢুকে গেল, বিট লখিন্দর, ধাম করে লখিন্দরকে সে কামড় দিল। বিট হচ্ছে এখানে ভার্ব টু, এটার ভার্ব ওয়ান হচ্ছে বাইট, এটা পারো তোমরা সবাই, ভার্ব ওয়ান হচ্ছে বাইট, বিট থেকে বাইট, ঠিক আছে। সো এই কাজটা সে করলো, ঘটনা শুরু হইলো এখন। বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজব্যান্ডস ডেথ। বেহুলা কি করলো, রিফিউজড করলো টু অ্যাকসেপ্ট হার হাজব্যান্ডস ডেথ। সেই তার স্বামীর ইয়া করলো না, মানে রিফিউজ করলো যে আমি তো এই মৃত্যু মেনে নিব না, হাজব্যান্ডের মৃত্যুকে। কেন? কারণ আমার স্বামী কী দোষ করছে যে মেনে নিল। তখন সে কী করলো, শি প্লেসড হার হাজব্যান্ডস কর্পস। হোয়াট ইজ দ্য মিনিং অফ কর্পস? কর্পস মানে হচ্ছে ডেড বডি। সে তার হাজব্যান্ডের ডেড বডিটাকে কোথায় রাখলো? অন আ ব্যানানা র্যাফট, একটা ব্যানানা র্যাফটে, কলার ভেলা, বাংলা আমরা যেটাকে বলি ভেলা, র্যাফট শব্দের অর্থ হচ্ছে ভেলা। ভেলা কেমনে দিব এটা? আচ্ছা, ভেলা মনে থাকবে। দেখো, ব্যানানা সারা জীবন নাউন না, কিন্তু এইখানে র্যাফট হচ্ছে নাউন। কোন ধরনের নাউন? ব্যানানা র্যাফট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জীবনে ব্যানানাও অ্যাডজেক্টিভ বসতে পারে, কখনো ভাবছো? বাট অ্যাকচুয়ালি এটা হয় এখানে, ঠিক আছে, ওকে। অ্যান্ড সেট আউট মানে হচ্ছে টু স্টার্ট, টু বিগিন। ডাক দাও, সেট আউট শব্দের অর্থ হচ্ছে টু স্টার্ট, টু বিগিন, জার্নি শুরু করা। হ্যাজার্ডাস জার্নি, কেমন জার্নি? খুবই হ্যাজার্ডাস জার্নি। জার্নিটা নাউন, হ্যাজার্ডাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা বিপদ সংকুল, ভেরি ডেঞ্জারাস। হ্যাজার্ডাস মানে হচ্ছে এখন ভেরি ডেঞ্জারাস, জার্নি সে শুরু করলো। টুয়ার্ডস দ্য অ্যাবাউট অফ গড। অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে বাসা, হোম। অ্যাবাউট অফ গড মানে ঈশ্বরদের, দেবীদের, দেবদেবতাদের যে বাসা, তাদের ভাষ্য মতে সেইখানে, হোম, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে প্যারাডাইস। দেবদেবতারা কোথায় থাকে? প্যারাডাইসে থাকে, এটাই এখানে বুঝাইছে। Despite all danger and temptations she encountered, Behula continued her journey and finally succeeded in reaching the abode of gods. আচ্ছা, তাহলে ডিসপাইট অল ডেঞ্জার্স অ্যান্ড টেম্পটেশন শব্দটাকে আমরা এখানে প্রভোকেশন শব্দের অর্থ ব্যবহার করতে পারি। মানে রাস্তায় সে যখন গেছে, মানে তাকে নানানভাবে, কই লিখবই, আচ্ছা, টেম্পটেশন দাগ দিয়ে এখানে লিখতেছি, প্রভোকেশন, ওকে। তাকে নানাভাবে প্রভোগ করা হয়েছে। কখনো কোনো দেবতার, ধরো প্রিন্স পাঠাইছে, দেবতাদের কোনো প্রিন্স, ওরা অফার দাও যে তুমি তাকে বিয়ে করবা, দেবতাদের এখানেই থাকবা। ধন সম্পদ দিয়ে অফার করা হয়েছে যে যাও তুমি ফিরে যাও, তোমাকে ধন সম্পদ দেওয়া হবে। মনসা নিজে তার সৈন্যবাহিনী পাঠায় তার ভয় দেখাইছে, ভেলা উল্টা দেওয়ার চেষ্টা করছে, নানান ধরনের জার্নি মধ্যে দিয়ে সে গেছে। অ্যান্ড সে এত কিছুর পরেও সে কী করছে? কন্টিনিউড হার জার্নি টুয়ার্ডস দ্য অ্যাবাউট, ফাইনালি সাকসিডেড ইন রিচিং। আমরা দেখবো যে প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান আইএনজি বসতেছে। ইন রিচিং দ্য অ্যাবাউট অফ গডস, ঈশ্বরদের বাসায় সে পৌঁছে গেছে। শি প্লিডেড ফর হার হাজব্যান্ডস লাইফ অ্যান্ড প্রমিসড মনসা। সে কি করলো? রিকোয়েস্ট করলো, একদম করজোরে মিনতি করা, যেটা প্লিডেড অর্থ আমরা দেখবো রিকোয়েস্ট করা, একদম করজোরে রিকোয়েস্ট করছে, প্লিজ এটুকু একটু করেন, আমার স্বামীর জীবন ফিরিয়ে দেন। অ্যান্ড প্রমিসড মনসা, সে মনসাকে প্রমিসড করছে দ্যাট চাঁদ সদাগর উপহার শিফার, যে আমাকে ছাড়েন, আমি বাইরে যেয়ে বাবারে বলবো আমার শ্বশুর আপনাকে পূজা করবে। খেয়াল করো, টেন্সের ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো কনসিকুয়েন্স অফ টেন্সেস। প্রমিসড এখানে ভার্ব টু। এরপরে যদি কখনো ফিউচার আসে, কখনোই সেটা ফিউচার বসবে না, তাহলে পাস্ট করতে হবে, ফিউচার ইন পাস্ট। তার মানে তুমি ইমাজিন করো যে চাঁদ সদাগর মনসার সামনে বেহুলা বলতেছে যে আপনি আমার হাজব্যান্ডকে একটু ছেড়ে দেন,
তার জীবনটা ফিরিয়ে দেন, আমি আমার শ্বশুরকে বলবো আমার শ্বশুর আপনার পূজা করবে, সবই ফিউচার। কিন্তু আমরা যখন বলতেছি, যেহেতু সে বলেছিল যে তার শ্বশুর করবে, এই করবে আর উইল দিতে পারবো না, এটা কি করতে হবে? উঠ দিতে হবে। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা আসো, মুভড বাই বেহুলাস লাভ। মুভড বাই মানে কি? এখানে মুভ বাই শব্দের অর্থ হচ্ছে ইমোশনাল হয়ে গেছে, বিং ইমোশনাল। হ্যাঁ, যার একটা বাচ্চা মানব সন্তান এই কষ্ট করে এই কি করছে, তার হাজব্যান্ডে বাঁচানোর জন্য এত লম্বা জার্নি করে আমার কাছে আসছে, এসে আবার মানে ইয়াও করতেছে, ঠিক আছে। আবার তার যেটা কথা সেটা হচ্ছে যে 4 দেবতারে পূজা দিলেই তো হয়ে গেল, কোনো ঝামেলা নাই। তখন বেহুলাস লাভ ফর হাজব্যান্ড, মনসা নট অনলি রিস্টোর্ড, যেখানে পৃথিবীতে আমরা নট অনলি পাবো, চোখ বন্ধ করে বুঝতে পারবো, তারপরে একটা বাট অলসো আছে। এবং দুই জায়গায় আমরা দেখবো ভার্ব বসবে, নাউন থাকলে নাউন বসবে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বসবে। নট অনলি মনসা রিস্টোর্ড, ভার্ব টু, এরপরে আমরা দেখবো একটু পরে যে ওইখানে আর একটা জায়গায় ভার্ব টু বসছে, মুখস্থ বলে দেওয়া যায়, কারণ হিজ ব্রাদার্স বাট অলসো হিজ ব্রাদার্স হুম শি হ্যাড কিল্ড। আচ্ছা, এই রিস্টোরের পরে এখানে বাট অলসো রিস্টোরস দেয়ার লাইফ, যেহেতু নাই নাউন দিছে কোনো সমস্যা নাই। আচ্ছা, লক্ষিন্দরের জীবনে যে ফিরিয়ে দিছে তাই না, তার ভাইদের জীবনও ফিরিয়ে দিছে, দুটো নাউন এখানে পাচ্ছি। হুম শি হ্যাড কিল্ড, যাদেরকে সে আগে মেরেছিল। তাহলে যাদেরকে লক্ষিন্দরের আগে মারছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি হ্যাড প্লাস ভার্ব সে বসতে, কারণ আরও আগের স্টোরি পাস্ট পারফেক্টে চলে যাবে। আচ্ছা, তোমাদেরকে হু আর হুমের ব্যবহার আমরা প্রোনাউনের ক্লাসে পড়াবো। হু আর হুম কখন বসবে খেয়াল করো। হু আর হুম বসবে যদি আমরা দেখি হু আর হুমের ক্ষেত্রে, যদি একটা বাক্যে হু এবং হুম বসার জন্য, এই নিয়মটা মাথায় রাখবা, হু এবং হুম বসার জন্য মূল যে ব্যাপারটা খেয়াল করতে হবে। ধরো আমি একটা বাক্য লিখলাম, আই নো ক্রিস্টিয়ানো, ধরে নাও ক্রিস্টিয়ানো রোনালদো ড্যাশ প্লেড ফর রিয়াল মাদ্রিদ। ঠিক আছে, ধরো এই বাক্যটা যে লিখলাম, এইখানে কি হু না হু কোনটা বসাবো? ডিসিশন নিব আমরা এইভাবে যে, খেয়াল করো, আই নো, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, ক্রিস্টিয়ানো রোনালদো প্লেড, ঠিক আছে। আচ্ছা, এইখানে প্লেড একটা ভার্ব আছে, কিন্তু সাবজেক্ট কি আছে এই ভার্বের? নাই। বলবে ক্রিস্টিয়ানো রোনালদো তো আছে না, ক্রিস্টিয়ানো রোনালদো এখানে সাবজেক্ট না, ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে এইখানে এই নো ভার্বের অবজেক্ট, এটা তো সাবজেক্ট না, ঠিক আছে, এটা অবজেক্ট। তাহলে আই নো ক্রিস্টিয়ানো রোনালদো, এইখানে সাবজেক্ট যেহেতু নাই, শুধু একটা ভার্ব আছে, একটা সাবজেক্টের কমতি আছে, আমরা এখানে সাবজেক্ট হিসাবে হচ্ছে হু বসাবো, বাংলা হচ্ছে যে অর্থ দিবে। তাহলে হু বাংলাতে দেয় যে অর্থ, হুম বাংলাতে দেয় যাকে অর্থ। তাহলে যখন আমরা দেখবো যে বাক্যে সাবজেক্টের কমতি আছে, তখন আমরা হু দিব। আর যখন আমরা দেখবো সাবজেক্টের কোনো কমতি নাই, যেমন ধরো আই নো, একই বাক্য লিখতেছি, আই নো ক্রিস্টিয়ানো রোনালদো ড্যাশ স্যার অ্যালেক্স ফার্গুসন ক্রিয়েটেড, ধরো মানে যারে বানাইছে স্যার অ্যালেক্স ফার্গুসন, ঠিক আছে। তাহলে যে এখানে স্যার অ্যালেক্স ফার্গুসন একটা সাবজেক্ট, ক্রিয়েটেড একটা ভার্ব, এইখানে আই একটা সাবজেক্ট, নো একটা ভার্ব, তাহলে মাঝখানে ক্রিস্টিয়ানো রোনালদো তো অবজেক্ট আগের যেটা ছিল এটাও অবজেক্টই আছে। কিন্তু আমরা দেখতেছি এই বাক্যে দুইটা সাবজেক্ট এবং ভার্ব সমান সমান, যখন সমান সমান হবে তখন আমরা দেখব ওই বাক্যে একটা অবজেক্ট দরকার, তখন হুম বসবে। যে আই নো ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে স্যার অ্যালেক্স ফার্গুসন বানাইছে, মানে তারা তৈরি করছে স্যার অ্যালেক্স ফার্গুসন, ঠিক আছে, বা ডাক্তার যে অর্থে হবে। তাহলে যে অর্থে, যেহেতু সাবজেক্ট ছিল না বাক্যে হু বসছে, অবজেক্ট অর্থে বাক্যে হচ্ছে হুম বসবে। এটা একটা সিম্পল নিয়ম, আরও অনেক নিয়ম, বা একটা নিয়ম মনে রাখলে আসলে বোঝা যায়, মানে হুমের যত ঝামেলা হবে দুনিয়ায় বোঝা যাবে। তাহলে এখানে আসো, মনসা লক্ষিন্দরকেই শুধু ফিরিয়ে নেয়, তার ব্রাদারদেরকেও ফিরিয়ে দিছে। তাহলে ব্রাদারের পরে হুম কেন বসলো? কারণ যাদেরকে সে আগে মেরেছিল, এই যে যাকের বহু বচন হচ্ছে যাদেরকে সে আগে মেরেছিল, শি হ্যাড কিল্ড। তাহলে শি একটা সাবজেক্ট, হ্যাড একটা ভার্ব, মনসা একটা সাবজেক্ট, রিস্টোর একটা ভার্ব। তাহলে ভার্ব সাবজেক্ট যখন সমান হবে তখন হুম বসবে, যদি ভার্ব সাবজেক্ট ইকুয়াল না হয় তখন আমরা হু দিব। তাহলে গ্রামারের সবচেয়ে জটিলতম নিয়মগুলোর মধ্যে এটা একটা মনে রাখার ক্ষেত্রে তুমি দেখবা, মানে এই ক্লাস যে এখন লাইভ করতেছো, যারা পরে লাইভ করবা,
দেখবা যে যখন গ্রামারে যাবা হু আর হুমের ব্যবহার নিয়ে ইন্টারমিডিয়েটও প্যারা খাবা, ইন্টারমিডিয়েট পাস করে অ্যাডমিশনে যাবা তখন প্যারা খাবা। বহুত বাচ্চা কাচ্চারা দেখছি অ্যাডমিশন পার করে যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকে যায় তখনও প্যারা খায়, বিসিএস দিতে গেলেও প্যারা খায়। সো এখন মনে রাখাটাই দরকার, কারণ এখানে উদাহরণ আছে। সো বেহুলা তারাকে এই প্রমিস করাতে মনসা তাকে ফিরিয়ে দিছে। বেহুলা রিটার্ন হোম উইথ আর হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স ইন ল। সে তার হাজব্যান্ড এবং ব্রাদার্স ইন ল, খেয়াল রাখবা যখন কম্পাউন্ড নাউন বা জেন্ডার এরকম গঠিত হবে তখন যখন প্লুরাল হয় ব্রাদার থেকে ইন লর ক্ষেত্রে আমরা দেখবো শুধু ব্রাদার্স ইন ল হবে, মানে একজন ব্রাদার ইন ল, দুইজন ব্রাদার ইন লকে আমরা ব্রাদার ইন লস বলবো না, বলবো ব্রাদার্স ইন ল। ইন লতে কোনো চেঞ্জ নেই, ব্রাদার্সে চেঞ্জ, এটা নাউনের ক্লাসেও দেখাবো আমরা ইনশাল্লাহ। অ্যান্ড চাঁদ সদাগর ফাইনালি বাউট বিফোর মাইট অফ মনসা। মনসার মাইটের সামনে, মনসার শক্তির সামনে ফাইনালি সে বাউট করলো। এইখানে লাইন শেষ করার আগে ওই যে ইন্টেলিজেন্ট কথাটাকে দাগাইছিলাম আর বলছিলাম যে পরে কাজে লাগবে, এই যে কতটা ইন্টেলিজেন্ট মহিলা ছিল, নারী ছিল। তুমি যখন বড় হবা বা তোমাদের যাদের বই পড়ার অভ্যাস আছে, মধ্যযুগের আর একটা ক্যারেক্টারও পাবা না এইরকম পাওয়ারফুল মহিলা, নারী ক্যারেক্টার। তুমি এখনও চিন্তা করো যে বাংলার সমাজে ওয়াইফ শ্বশুরের সাথে, মানে হাজব্যান্ডের ছেলের বউ শ্বশুরের সাথে কথা বলতেছে, এটাই পাওয়া যায় কম। মানে বাপদেরকে তো ছেলেরাই ম্যানেজ করতে পারে না, বৌমা তো পরের আলাপ, ঠিক আছে, বৌমার কথা কে শুনবে? বা সোসাইটির স্ট্রাকচারটা এরকম যে মানে বাবা যা বলবে ওইটাই, আর কিছু করা যাবে না। সেইখানে সেই মধ্যযুগে একটা নারী ক্যারেক্টার তার বাবাকে, মানে তার শ্বশুরকে কনভিন্স করতেছে তার তার যে ইন্টেলিজেন্স আছে, সে যতটা ইন্টেলিজেন্ট এটার ভিত্তিতে সে তার শ্বশুরকে কনভিন্স করতেছে সারা জীবনের অভ্যাস বাদ দেওয়া আছে, তার সারা জীবনের একগুঁয়েমি, তার সারা জীবনের দম্ভকে চূর্ণ করতেছে। বাবা আপনার ছেলেকে ফিরে পাইছেন, শুধু একটা ছেলে আমি নিয়ে গেছিলাম, সবগুলো ছেলে আপনি ফিরে পাইছেন, বড় ভাইয়েরা সবাই ফিরে আসছে, আপনার ধন দৌলতের অভাব নাই, একটা পূজা দিতে আপনার সমস্যাটা কি বাবা? কোন কারণে আপনি অহংকার করতেছেন? আবার যদি সব চলে যায়, আপনার এই আনন্দ যা আছে এখন তার চেয়ে আবার চলে গেলে যে প্রাইডটা আপনার থাকে, এটা কি ভালো নাকি আনন্দটা ভালো? এই যে কনভিন্স করার সাহস আর আরেকটা ক্যারেক্টারেরও তুমি পাবা না। এরপরে বহু ক্যারেক্টার আসছে, কিন্তু আমি আধুনিক যুগে এরকম ক্যারেক্টার খুব একটা পাই নাই। আমার পড়াশোনা খুব বেশি তা না, কিন্তু যা পড়ছে আমরা দেখছি যে এরকম ক্যারেক্টার সহজে পাওয়া যায় না, মধ্যযুগে তো নাই ফর। এই জায়গায় বেহুলা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল তার জায়গাটা। আর সে জার্নি যেটা করছে সেটা তো ডেফিনেটলি মানে অন্য ব্যাপার। আর কেউ কোন কোন মহিলা হাজব্যান্ড মরে গেলে তারে নিয়ে মানে ইয়াতে যায়, ঈশ্বরের দেবদেবী তাদের ইয়ার দেবতাদের স্বর্গের দিকে যায়, যদিও কাল্পনিক স্টোরি, বাট মানে ওই জিনিসটা। আর এটা হচ্ছে রিয়ালিটিস, যে এরকম করা যায় পসিবল, কিন্তু কেউ করে না, সেই প্রথম করছে যে শ্বশুরকে কনভিন্স করা। লক্ষিন্দর অ্যান্ড বেহুলা দেন রিটার্ন টু দ্য হ্যাভেনলি অ্যাবাউট অ্যাজ অনিরুদ্ধ অ্যান্ড উষা। তখন তারা তাদের যে স্বর্গীয় বসবাস সেখানে চলে গেছে, যেখানে তাদের নাম ছিল অনিরুদ্ধ এবং উষা, এই নামে তারা স্বর্গে বসবাস শুরু করে। সো এই যে বাংলাপিডিয়া থেকে আমরা এটা বাংলাটাও পেয়ে যাবা, আরও সুন্দর হবে, পড়ে নিবা, তাহলে মাথায় ঢুকবে। কিছু গ্রামার পড়লাম আমরা, কিছু এদিকে খুব একটা ভোক্যাবস কঠিন নাই, সো যা হওয়ার সেটা দিয়ে দিয়েছি। এবার আসো এমসিকিউর ক্ষেত্রে, এগুলা নিজেরাই করবা অ্যাজ ইউজুয়াল, আমি সবসময় বলি এগুলা হোমওয়ার্ক থাকবে, প্র্যাকটিস নিজেরা করার চেষ্টা করবা, নিজেদের বই থেকে আরও করবা, গাইড থেকে করবা, যার যা আছে প্র্যাকটিস বুক এগুলা থেকে আরও বেশি বেশি করে করবা। আমরা তোমাদেরকে এগুলো সবগুলো অ্যান্সার সহ প্র্যাকটিস শিট দিয়ে দেবো, এখানে পেয়ে যাবা। কোয়েশ্চেনের ক্ষেত্রে আসো, কুড বেহুলা মেক হার প্রমিস ট্রু? ওয়াই নট? সে কি তার প্রমিসকে সত্য গণ্য করতে পারছে? সে তার হাজব্যান্ডকে নিয়ে ফিরবে? ডেফিনেটলি ফিরছে। ওয়াই? কীভাবে? আচ্ছা, হোয়াইট হাউ হবে। আচ্ছা চলো কেমনে। প্রথম কথা হচ্ছে কুড বেহুলা মেক হার প্রমিস ট্রু। আচ্ছা, কোন প্রমিস? দুইটা ব্যাপার, একটা হচ্ছে সে তার স্বামীকে নিয়ে ফিরবে, নাকি কি বলে এটাকে, যে চাঁদ সওদাগরকে সে পূজা দেয়াবে মনসার, দুইটাই। তাহলে দুইটাই আনবা। এক হচ্ছে শি ডেফিনেটলি রিটার্নড উইথ হার হাজব্যান্ড, এটাকে রাখবা, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে অ্যাজ প্রমিসড টু মনসা she convinced কাকে? চাঁদ সওদাগর
চাঁদ সওদাগর টু কি করতে, কোথায় ছিল ওয়ার্ডটা, টু ওয়ারশিপ হার, এটা দিলে হবে, টু ওয়ারশিপ হার। ঠিক আছে, গেল। ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ বেহুলা বেসড অন ইউর রিডিং। ওকে, এটা তুমি যারা করবা যে কী বুঝছো বেহুলাকে, আমি একটু ক্লু দিই কী কী জিনিস আলোচনা করবা। প্রথম কথা হচ্ছে তার মানে যেটা নম্বরে বলা আছে, শি ওয়াজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। সে প্রচণ্ড বিউটিফুল ছিল, ইন্টেলিজেন্ট ছিল, এবং ডেফিনেটলি শি ওয়াজ brave enough to go to the abode of gods with a dead body of her husband. আচ্ছা, আরেকটা কি ছিল, she was কি বলবো এটারে, যে এটারে কি বলা যায়, যে তার ডিভোটেড পার্টনার বলতে পারি আমরা, ডিভোটেড লাইফ পার্টনার। যে হাজব্যান্ড মরে গেছে, একদিনও সংসার করে নাই, তারে নিয়ে সে আসমানের দিকে ওঠা শুরু করছে, এটা একটা ব্যাপার। অ্যান্ড মোস্টলি এই ইন্টেলিজেন্টটাকে ভাঙবা, ইনফ্লুয়েন্সার, অসাধারণ ইনফ্লুয়েন্স উনি রাখছেন পরবর্তীতে ফিরে এসো। ইন্টেলিজেন্স ইনফ্লুয়েন্সার, এটা দিবা। ক্লিয়ার? আসো এবার, হু আর দ্য লেজেন্ডারি ক্যারেক্টার্স অফ দিস এপিক, হোয়াই ডু ইউ থিঙ্ক সো? কে সবচেয়ে লেজেন্ডারি, কে? প্রথম কথা তুমি মেনশন করবা কাকে কাকে, যে এইখানে আমরা মনসাকে পাইছি, চাঁদ সওদাগরকে পাইছি এবং বেহুলাকে পাইছি, এই তিনটাই দিবে, আর দরকার নেই। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা বেহুলাকে ডিসক্রাইব করো, তাহলে এই সেম জিনিসগুলো দিয়েই এখানে ডিসক্রাইব করবা। ঠিক আছে? এবং আমার কাছে ব্যক্তিগতভাবে বেহুলাই হচ্ছে এখানে সবচেয়ে পাওয়ারফুল। যদিও আমরা দেখব যে অ্যাকর্ডিং টু দ্য মঙ্গল কাব্য, সেখানে আমরা দেখবো চাঁদ সওদাগর এবং মনসাই অ্যাকচুয়ালি খুব পাওয়ারফুল, বাট আমাকে তো পুরা মঙ্গল কাব্য দেয় নাই, আমাকে প্যাসেজ দিছে। প্যাসেজ অনুযায়ী আমি পড়ে দেখছি যে ভাই বেহুলাই ভালো, মানে বেহুলার যে কারেজ, তার যে লাভ, এটার উপরে আর কিছু নাই। সো আমি এটাই দিব। আসো, হাউ ডিড বেহুলা গেট ব্যাক টু হাজব্যান্ড? আচ্ছা, প্রথম কথা হচ্ছে she had a hazardous journey, dangerous journey। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে আমরা দেখব she had dangerous journey, she requested বেহুলা, রিকোয়েস্টেড মনসাকে সে রিকোয়েস্ট করছিল যে আমার হাজব্যান্ডকে ফিরিয়ে দেন প্লিজ। আরেকটা করছিল তাকে মানে করার জন্য, যে দেখেন প্রমিস করছিল মনসা দ্যাট চাঁদ সওদাগর উড ওয়ারশিপ হার, তাকে চাঁদ সওদাগর পূজা দিবে ফর শিওর, এটা সে প্রমিস করছিল। এইভাবে এই শর্তে আন্ডার দিস সে তার হাজব্যান্ডের লাইফ ফিরে পাইছিল। ক্লিয়ার? বুঝছো? হোয়াটসঅ্যাপ অফ লাইব্রেরি মনসা লক্ষ্মীধর, এগুলো পারবা, ব্যবসা বাণিজ্য নিয়ে এগুলো হয়ে যাবে। ফ্লো চার্টের ক্ষেত্রে কি হয়, লেজেন্ডারি ফোক হিরোইন এ দেয়া আছে, তার মানে এখানে আমরা বলবো বিউটিফুল ওমেন। তারপরে এখানে আসলে বলবো আমরা অ্যান ইন্টেলিজেন্ট ওমেন। এইখানে আমরা বলতে পারি a devoted life partner, এইখানে আমরা বলতে পারি a brave heart, খুবই অসাধারণ। এই জিনিসগুলো দিয়ে, এই কটা দিলেই আই গেস হয়ে আরও থাকে। ঠিক আছে, আরও দিতে পারবা, কিন্তু এ দিয়ে আর্টিকেল দিয়ে শুরু করবা। ওকে, ক্লিয়ার? ইফতেখার বুঝছো? আসো তারপর রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ ইন এ ওয়ান ওয়ার্ড। এটা HW থাকবে, এটা প্যারাফ্রেজিং দেখে করে ফেলবা। প্যারাফ্রেজিংয়ের যে ক্লাসটা দেয়া আছে, প্যারাফ্রেজিং দেখে এটা নিজেরা করবা। আমি চাই নিজেরা করো, তারপরে তোমাদের ইয়াগুলোকে আমরা হচ্ছে চেষ্টা করবো যে
প্যাসেজগুলোকে তোমাদের রিটেনের রিভিউগুলো একটু দেখবো আমি, মানে অল্প দু একটা দিন একটু টাইম দিও, কারণ হচ্ছে 25-এর ব্যাচটা যাক, ইনশাল্লাহ অ্যাডমিশনটা শেষ হলে আমি তোমাদের রিটার্নগুলো নিয়ে বসবো, ইনশাল্লাহ সবগুলোই দেখার চেষ্টা করবো। ওকে, সো এরপরে ছোট্ট আরেকটা গল্প আছে, যেটা হচ্ছে ইকারুস দুইটাই উচ্চারণ হয়। সো তোমরা যেটাতে কমফোর্টেবল আই গেস ওইটাতেও তোমরা ওইটা বললেই হবে, মানে নট নেসেসারি যে আমি ইকারাস বললে ইকারাস বলবা, আমি ইকারুস বললে ইকারুস বলবা, যে কেউ বলতেছে বলে বলবা, এটা বাইরের শব্দ, এটা ইকারুস এবং ইকারাস দুইটাই চলে। আচ্ছা, অন দ্য আইল্যান্ড অফ ক্রেট নামের একটা আইল্যান্ডে a fearsome miniature, a creature that was half man and half bull, terrorized the habit. তাহলে বাক্য হচ্ছে এইটুকু, a fearsome miniature terrorized the inhabitants. সবুজ দাগ যেগুলো, এটা হচ্ছে মূল বাক্য, যে একটা ভয়ঙ্কর প্রাণী, একটা দানব টাইপের, terrorized the inhabitant, এলাকার বাসিন্দাদেরকে ভীতি প্রদর্শন করছিল। ওই দানবটা কি সেটার ব্যাপারে বলতেছে, ক্রিয়েচার দ্যাট ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল, যে ছিল অর্ধেক মানব অর্ধেক ষাঁড়। বুল মানে তো বুঝছো, ষাঁড়, গরুর মতো, হ্যাঁ, অর্ধেক মানব অর্ধেক ষাঁড়। আচ্ছা, তাহলে এই ফিয়ারসাম শব্দের অর্থ হচ্ছে ডেঞ্জারাস, ঠিক আছে। আচ্ছা, আসো এবার, টু কন্টেইন দ্য বিস্ট, ওই বিস্টটাকে আটকানোর জন্য, দ্য কিং মাইনস হচ্ছে ওই এলাকার কিং, এনলিস্টেড দ্য হেল্প অফ ডায়াডালুস বা ডায়াডালাস, যে নামে দেখো, যে তাকে তার হেল্প চাইছে। কে ডায়াডালাস? কে ডায়াডালাস? হচ্ছে মাস্টার আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর, সে ছিল একজন মাস্টার আর্কিটেক্ট এবং ইনভেন্টর। কে? ডায়াডালাস নামে একজন। আচ্ছা, তার সাথে ইকারুসের কি সম্পর্ক জানি না আমরা, এখনো আগাচ্ছি। Daedalus constructed an intricate labyrinth so complex that escape was nearly impossible. আচ্ছা, সে কি করছে? একটা লেবারনিথ বানাইছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ লেবারনিথ? তোমরা গুগল সার্চ করলে দেখবা, যে তোমরা পেপারে মাঝে মাঝে বা বিভিন্ন ইয়াতে ছবিতে দেখো না, যে একটা জায়গায় ধরো এই যে এরকম, গুগল করে দেখালেই ভালো হতো, ধরো যে এরকম দিয়ে বলে যে এবার কোন দিক দিয়ে বের হইলে সবচেয়ে সুবিধা হয়, হ্যাঁ, বের করো, যে দিক দিয়ে যদি আসে কোন দিক দিয়ে বের হইতে পারবে, ঠিক কোন রাস্তা দিয়ে, এই যেরকম শুরু হয় না, একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে বলে যে এবার বের হও, তখন আমরা কি করি? আমরা এই দিক দিয়ে ঢুকে এরকম যাওয়ার চেষ্টা করে মিলাই যে হ্যাঁ এটাই হচ্ছে সেই জায়গা, বা এই জায়গায় আটকায় ছেড়ে দেয় আমাদেরকে, ছেড়ে দিয়ে আমরা এই দিক থেকে বের হওয়ার চেষ্টা করি, যে এমনে গেলে এমনে হইলে এমনে কেমনে এসে আমরা এই যে বের হয়ে গেলাম। এটারে বলা হচ্ছে লেবারনিথ। এটার আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে পাজল বলি আমরা, পাজল বলতে পারি। সবচেয়ে ভালো যেটা ওয়ার্ড আছে পরিচিত তোমাদের, সেটা হচ্ছে মেজ। এটা মনে রাখলেই হবে, মেজকে আমরা একটু পরে আবার নিচেও পাবো। The Daedalus constructed an intricate labyrinth. Intricate শব্দের অর্থ হচ্ছে কমপ্লেক্স, এবং এটা সো কমপ্লেক্স, এতটাই কমপ্লেক্স ছিল যে escape was nearly impossible. escape করাটা, এটা থেকে কেউ পালা যেতে পারবে, এটা বের হইতে পারবে, এটা ছিল nearly impossible. ওকে, ক্লিয়ার? আচ্ছা, once the miniature was imprisoned, যখন তাকে imprisoned করা হলো within the maze মানে হচ্ছে যেখানে লেবারনিথ পাজল যা আছে এটা একই, King Minos believed that he had the perfect trap. তার কাছে একদম পারফেক্ট ট্র্যাপ রেডি হয়ে গেছে। ট্র্যাপ মানে তো বুঝছো, যেটা ওই একই জিনিস যেটাতে সে আটকাইতে পারবে, ফর হিজ এনিমিস, তার শত্রুদেরকে, who would be sent to Libarnith to meet the gruesome end. যাকেই সেই লিবারনিথে বা সেই মেজের মধ্যে পাঠানো হবে, তার একটা দুঃসহ পরিণতি হবে। গ্রুসাম মানে হচ্ছে খুবই ভয়ঙ্কর পরিণতি হওয়া, গ্রুসাম এন্ড। However, King Minos, no longer needing Daedalus, cruelly imprisoned. তাহলে দেখো, King Minos cruelly imprisoned, এইটুকু হচ্ছে বাক্য, মাঝখানে এইটুকু কি? no longer needing Daedalus, আলাদা একটা তথ্য দিচ্ছে, ঠিক আছে? এগুলাকে বলে ফ্রেজ। এগুলাকে কি বলে? ফ্রেজ। দ্য কিং মিনস cruelly imprisoned, why? no longer needing, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বসতে পারে। দ্য ইনভেন্টর অ্যান্ড হিজ সন, তাহলে ইনভেন্টর কে ছিল? ড্যাডালাস, এবং তার সন এই যে আমরা পাচ্ছি ইকারাসকে সে কি করলো? ইমপ্রিজন করে দিল উইদিন দ্য সেম লেভেল, ওই একই লেভেল নিতে তারা ফালালো, যে নে এবার এখানে তোদের আটকায় দিলাম। Yet
যেহেতু যদিও ডায়াডালাস যেহেতু নিজে একটু এটার সাথে ফেমিলিয়ার ছিল উইথ দ্য লেবানিজ ডিজাইন, ম্যানেজডের পরে টু প্লাস ভার্ব বলে স্কেপ উইথ ইকার্স। আফটার ফ্লিং প্রিপোজিশনের পরে আমরা দেখবো আইএনজি বসে সবসময়। আফটার ফ্লিং দে ফাউন্ড দেমসেলফ স্ট্র্যান্ডেড। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্র্যান্ডেড? স্ট্র্যান্ডেড শব্দের অর্থ হচ্ছে ট্র্যাপড, যেখানে আটকায় যাওয়া, ট্র্যাপড অর্থে বসে। স্ট্র্যান্ডেড শব্দের অর্থ হচ্ছে ট্র্যাপড, ঠিক আছে? কনটেইনড এই অর্থে যে সে ওখানে আটকায় গেছে। অন আইল্যান্ড উইথ নো মিনস টু এসকেপ বাই সি, একটা আইল্যান্ডে দ্বীপের মধ্যে আটকায় গেছে তারা। ও বেরোয় দেখলো যেটা দ্বীপে পৌঁছাইছে, যেখান থেকে সমুদ্র ছাড়া পার হওয়ার আর কোনো জায়গা নাই। তাদের কাছে তো কিছুই নাই, নৌকা নাই, মানে অন্য কোনো ইয়া নাই, তখন করবে কি? তখন তারা দেখলো অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবভ, এই প্রত্যেকটা জিনিস অবজার্ভিং, ফ্লাইং, এরা সবাই নন ফাইনাইট ভার্ব, কোনোটাই ফাইনাইট ভার্ব না। প্রথম ক্লাসে গ্রামার ক্লাসে তোমাদেরকে বুঝাইছি এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বগুলা, এই যে অ্যাবভ, ফ্লাইং অ্যাবভ, কোথায়? বার্ডস ফ্লাইং অ্যাবভ, উপরে উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে? এই অর্থে ব্যবহৃত হচ্ছে। ডায়ালস ওয়াজ ইন্সপায়ার্ড, ডায়ালস খুবই ইন্সপায়ার্ড হলো টু ক্রাফট উইংস, সে ইন্সপায়ার্ড হলো কি করতে? ইন্সপায়ার্ড পরে টু প্লাস ভার্ব বসে, সে পাখা বানাইলো উইথ ফেদার্স অ্যান্ড ওয়াক্স, ওই যে পাখিগুলার যে পালক, সেই পালক দিয়ে এবং মোম দিয়ে ফর হিমসেলফ এবং হিজ সান, সে নিজের জন্য এবং তার ছেলের জন্য পাখা, ডানা বানাইলো। এই যে দেখো এখানে যে দেখাইছিল তোমাদের, এই যে সেই ডানা বানায় ওড়ার চেষ্টা করলো, ঠিক আছে? যে সমুদ্র তো পাখি যেহেতু উঠতে পারতেছে, তাহলে আমরাও ডানা বানায় উঠতে পারবো, উড়ে উড়ে বেরোতে পারবো। আচ্ছা, হি ওয়ার্নড ইকারাস টু ফ্লাই অ্যাট এ মডারেট হাইট। মডারেট মানে তারা বলছে যে বাবা যাই করো একটা মডারেট হাইটে উড়ো, তার মানে খুবই লিমিটেড থাকতে বলছে তাকে, হ্যাঁ? অ্যাট স্পেসিফিক হাইটে তাকে থাকতে বলছে। টু ক্লোজ টু দ্য সি, সে বলতেছে যে বাবা টু ক্লোজ টু দ্য সি, তুমি যদি সমুদ্রের বেশি নিচে নেমে যাও, কাছাকাছি চলে আসো, দ্য উইংস উড বিকাম হেভি উইথ ময়েশ্চার, সমুদ্রের যে বাতাসের ঝাপটা এগুলা কি হয়ে যাবে? ময়েশ্চার হয়ে উইং ভারী হয়ে যাবে, তুমি নিচে পড়ে যাবে আর উঠতে পারবে না, শক্তিতে কুলাবে না। টু ক্লোজ টু দ্য সান, কিন্তু তুমি যদি উপরে উঠতে যাও বেশি, আবার উঠতে তাহলে দ্য ওয়াক্স উড মেল্ট ডাউন, তখন কি হবে? তখন তোমার মোম গলে যাবে, রোদের তাপে মোম গলে যাবে। তাহলে দুইটা ওয়ার্নিং তারা দিছে। প্রথম কথা হচ্ছে টু ক্লোজ টু দ্য সি দ্যাট বিকাম হেভি উইথ ময়েশ্চার, তখন তোমার পাখা ময়েশ্চারে জমে যাবে, উঠতে পারবে না, কারণ বাতাস চলাচল করবে না। আর যদি তুমি সূর্যের বেশি কাছাকাছি চলে যাও, তাহলে আবার তোমার মোম উত্তাপে গলে যাবে। ইনিশিয়ালি, শুরুর দিকে, ইনিশিয়ালি মানে টু দ্য বিগিনিং, টু দ্য স্টার্ট, হ্যাঁ, অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট, ইকারুস হিডেড ফাদার্স অ্যাডভাইস, সে তার বাপের কথা শুনছে, বাট সুনার ওভারওয়েলমড, খুবই এক্সাইটেড হয়ে গেছে সে, আর উড়ে বেড়াচ্ছি, হেভি মজা লাগতেছে তো, এক্সাইটেড বাই দ্য এক্সাইটমেন্ট। আচ্ছা, যেহেতু এক্সাইটমেন্ট আছে, হ্যাঁ, ওভারওয়েলমড হয়েছে, প্রভোক তাহলে ব্যবহার করতে পারি, হ্যাঁ? এখানে প্রভোকড ওয়ার্ডটাকে ইউজ করা যায়, প্রভোকড। ওকে, প্রভোকড বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট, সে উড়ার যে মানে এটার কি বলবো, যে এক্সাইটমেন্ট, এটার ঠেলায় হি সোয়ার্ড হায়ার অ্যান্ড হায়ার, সে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকলো। ফরগেটিং দ্য ওয়ার্নিং, সে ওয়ার্নিংটা ভুলে গেছে। অ্যাজ হি অ্যাসেন্ডেড, যত অ্যাসেন্ডেড হইতে থাকলো, যত উপর দিকে যাইতে থাকলো, ঊর্ধ্বমুখী হওয়া, গো হায়ার, অ্যাসেন্ডেড মানে গো হায়ার, যত ঊর্ধ্বমুখী হইতে থাকলো, দ্য সানস হিট মেল্টেড দ্য ওয়ার্কস, আস্তে আস্তে রোদের উত্তাপ তার পাখাটাকে গলায় দিল। অ্যান্ড বাইন্ডিং হিজ উইংস হেল্পলেসলি, খুবই অসহায়ভাবে, ইকারাস প্লামেটেড ইনটু দ্য সি অ্যান্ড ড্রাউন্ড। প্লামেটেড মানে নিমজ্জিত হওয়া, একদম নিচে চলে আসা, গো ডাউন। প্লামেটেড শব্দের অর্থ হচ্ছে তাহলে গো ডাউন, ওই যে বেশি লাফায় উপরে উঠছিল, গো ডাউন, এবার সে নিচে চলে আসছে। অ্যান্ড ড্রাউন্ড, এবং সাথে সাথে সে ডুবে গেল। লিভিং ডায়াডালাস টু ফ্লাই অ্যালোন, ডায়াডালাসকে সে একা রেখে ডুবে গেল, ডায়াডালাস একা একাই উড়ে বেড়ালো। ডেভাস্টেটেড বাই হিজ সস ট্র্যাজিক ফেট, ডায়াডালাস তখন খুবই অসহায় হয়ে গেল, খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, ডেভাস্টেটেড খুবই স্যাড হইল, এই অর্থগুলোতে ব্যবহৃত হইতে পারে। খুবই স্যাড, কি ব্যাপার, খুবই স্যাড, হ্যাঁ,
ফ্রাস্ট্রেটেড এই অর্থে ব্যবহৃত হতে পারে। বা হিজ ট্র্যাজিক ফেট, তাহলে ফেট হচ্ছে এখানে নাউন, ট্র্যাজিক হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইভেনচুয়ালি রিচড সিসিলি, আস্তে আস্তে সিসিলিতে চলে গেল। সিসিলি হচ্ছে ইটালির কাছাকাছি একটা শহর। হোয়ার হি মাউন্ট ইকারুস অ্যান্ড নেম দ্য সি অফ হিজ সন ফেল ইকারিয়ান সি ইন হিজ মেমোরি। তখন ওই জায়গাটার নাম সে কি দিল? ইকারিয়ান সি। জায়গার নাম দিল হচ্ছে ইকারিয়ান সি, যেখানে তার ছেলে পড়ে গেছিল সেটা নাম দিল হচ্ছে ইকারিয়ান সি। তাই এটা থেকে আমরা স্টোরি থেকে কি জানলাম? মোরাল কি? মোরাল হচ্ছে যে সবসময় স্পেসিফিক থাকতে হয়, লিমিটেড থাকতে হয়, মডারেট থাকতে হয়। খুব বেশি লাফাইতেও হয় না, খুব বেশি ঝিমাইতেও হয় না। মানে এক সপ্তাহে পড়ে উল্টায় ফেলাইতে হয় না, এক মাস পরে এক সেমিস্টারে পড়ে উল্টায় ফেলাইতে হয় না, আবার কোনো সেমিস্টারে না পড়েও থাকতে হয় না। একটা মডারেট স্পিড সবসময় থাকতে হয়, এবং কখনোই লোভ করতে হয় না, এক্সাইটমেন্টে ভুগতে হয় না, ওভারউইলড হইতে হয় না, কখনোই এত ওভারউইলমিং এনার্জি ভেতরে রাখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, খুবই ছোট এবং সিম্পল, সুন্দর, পরে মজা পাওয়া যায় এমন ধরনের জিনিস। তাহলে এটা আমরা এইচডাব্লিউ এগুলো থাকবে, নিজেরা করবা। আচ্ছা, ইজি দিছি। ওয়াই ডিড ইকারুস ফেল ইন সি, কেন সে পড়ে গেছে? কারণ কারণ সে তার বাপের ওয়ার্নিং, ফরগেট দ্য ওয়ার্নিং, ভুলে গেছে। ফরগট দ্য ওয়ার্নিং, সে তার বাবার ওয়ার্নিংটাকে ভুলে গেছে। কি দিছিল ওয়ার্নিং? বাবা বলছিল যে বাবা, টু ক্লোজ টু সি ময়েশ্চার ধরবে, ময়েশ্চারে ঝামেলা করবে। আর টু ক্লোজ টু সান কি হবে? ওয়্যাক্স মেল্টেড। আলটিমেটলি সে এই ফেটের মধ্যে পড়ে গেছিল, সে খুবই কাছাকাছি চলে গেছে সূর্য এবং সে মারা গেছে। সেগুলো একটু লিখবা নিজেরা। হোয়ার ডিড ড্যাডালুস গো আফটার ইকারুস ডেথ? আচ্ছা, এটার সিম্পল উত্তর হচ্ছে সিসিলিতে গেছে। এই সিসিলি বানান কি ভুলে গেছে? সিসিলি, ওকে। সে সিসিলিতে গেছে, কিন্তু এইটুক তো দিলে তুমি 3 নাম্বার পাবা না। তাই তোমাকে বলতে হবে ড্যাডালুস ইকারুসের ডেথ কখন হইলো। আমরা তাহলে লিখবো আফটার এসকেপিং দ্য মেজ। তখন তারা কি করছে? ক্রিয়েটেড উইংস। সেইখানে সে ওয়ার্নড ইকারুস, সেই ইকারুসরে ওয়ার্ন করছিল যে এই করো না, বাট এই করে ইকারুস মারা গেল, ডেড। তখন সে সিসিলিতে গেছে। এই কথাটুকু সাজায় লিখবা, নিজেরা লেখার চেষ্টা করবো, তাহলে তোমাদের ইংরেজি লেখার দক্ষতা বাড়বে, লেখার হাত মজবুত হবে। হোয়াট ওয়াজ দ্য মিনিয়েচার? মিনিয়েচারটা কোনটা ছিল? এই মিনিয়েচার যা আসছিল, ওয়ার ডিড হি লিভ? প্রথম কথা হচ্ছে সে ছিল একটা খুবই ডেঞ্জারাস, ফিয়ারসাম, খুবই ডেঞ্জারাস, হাফ ম্যান, অর্ধেক মানব, হাফ বুল, অর্ধেক ষাঁড়। আর তার চেয়ে কথা কই ছিল? ক্রিট নামের জায়গায়। ক্রিট বানান যদি ঠিকঠাক থাকে একটু চেক করে নেবে যে ক্রিট বানান ঠিক আছে কিনা, ডাবল ই নাকি ঠিক। আচ্ছা, তাহলে ঠিক করেই দেই। ক্লিয়ার, ই ছিল, ঠিক আছে। ক্রিট নামের ইয়াতে সে বসবাস করত। আচ্ছা, হাউ ডিড দ্য কিং ম্যানেজ টু কন্টেইন দ্য ম্যান? মিনোচারটাকে সে কিভাবে আটকাইছে? মিনোচারকে সে আটকাইছে হচ্ছে, প্রথম হচ্ছে মিনোচারটা কে সেটা বলবা। কিং মাইনস ওয়াজ দ্য কিং অফ, সে কোথাকার কিং ছিল? ক্রিট। ক্রিট নামের জায়গায় কিং ছিল। আর মাইনাসটা, মিনোচারটা কেমন ছিল? খুবই ডেঞ্জারাস ছিল। এই 2 লাইন আলাদা এক লাইনের মধ্যে লিখবা, তারপর বলবা শি কন্টেইনড, কিভাবে? উইথ দ্য হেল্প অফ, কেমনে কন্টেইন করছে? উইথ দ্য হেল্প অফ, নাম কি? ড্যাডালুস। বাংলা দেখো তো ড্যাডালুস ঠিক আছে কিনা। সে একটা কি করছে? created an intricate maze বা লিবারনিফ, যেটাই দিতে মনে থাকে বা দেখে দেখে ওটা দিবা। ওকে, how does Daedalus die?
ডালুস, এখানে ডা হবে, ডাডালুস। হ্যাঁ, হাউ ডু ডাডালুস ক্রিয়েটেড উইং। আচ্ছা, সে কখন কখন হয়েছে এটা বলবো, আফটার এসকেপিং, আফটার এসকেপিং, বিং ট্র্যাপড in an island, he, Daedalus, was inspired by birds. তখন সে কি করলো, ওয়্যাক্স এবং ওয়্যাক্স দুটা জিনিস করছে, ওয়্যাক্স এবং ফেদার, এই দুটা জিনিস দিয়ে সে কি করছে, পাখা বানাইছে। এবার শুরুতে এটা দিয়ে নিবা, তাহলে সুন্দর হবে। যতটুকু ইনস্ট্রাকশন দেয় ততটুকু আমি দিয়ে রাখতেছি। আচ্ছা, গেটিং টেররাইজড বাই দ্য ম্যানেজার, কি বলছে, আলটিমেটলি রেজাল্টেড ডালুস ইমপ্রিজনমেন্ট। ইমপ্রিজনমেন্ট কেন হয়েছে, গেটিং টেররাইজড বাই দ্য ম্যানেজার, সবগুলো আইনজি দিতে হবে এখন, ঠিক আছে। ক্রিয়েটিং মেজ, হেল্পিং দ্য কিং, এরপরে তারা জেলে পড়ছে, বিং imprisoned, সবগুলাতেই আইনজি লাগবে, ঠিক আছে। বিং imprisoned, তারপরে কি, escaping the maze, creating the, সে কি বানাইছিল, উইং। আচ্ছা, সো এই জিনিসগুলোকে আমরা দেখব, নর্মালি বর্ণনা করে দিলেই হয়ে যাবে। বক্স করে এগুলোকে বর্ণনা করে দিবা। ওকে, সামারি নিজের ভাষায় লিখবা, সবসময় মডারেট পেসে থাকতে হবে। এটা প্যারাফ্রেজ করবা, যা আছে প্যাসেজকে প্যারাফ্রেজ করবা। আমরা তোমাদেরকে ইয়াগুলো দিয়ে দিলে এগুলো থেকে আরও ভালো আইডিয়া ইনশাল্লাহ তোমরা পাবা। সো কারো কোনো যদি প্রশ্ন না থাকে শেষ করবো আমরা ইনশাল্লাহ। আমাদের ইউনিট 3 শেষ হয়ে যাচ্ছে, তার মানে মোটামুটি কিন্তু আমরা আগে যাচ্ছি। তোমাদের ডিসেম্বরের শেষ দিকে একটু ছুটি দিব, শীতকালের ছুটি, যাতে তোমরা কাটাতে পারো। তার আগে আশা করি যে আমরা ইউনিট 4 পর্যন্ত আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। সো তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, খুব ভালো করে ফার্স্ট পেপারকে পড়ো, গ্রামারের ভেতরে ঢোকো ইনশাল্লাহ। দেখা হবে পরের ক্লাসে, তার আগ পর্যন্ত সালামু আলাইকুম সবাইকে। Okay.